আসসালামু আলাইকুম। আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম চ্যানেলে তোমাকে স্বাগতম। ১ থেকে ৮ নং প্রশ্নের সমাধান। এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 1357 অনুক্রমটির 12তম পদ নির্ণয় করো। এখানে যে অনুক্রমটি রয়েছে এই অনুক্রমের রাশিগুলোকে যোগ করলে একটা ধারা পাবো আমরা। তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 এভাবে চলছে। এভাবে আমরা একটা ধারা পেলাম। এই ধারাটি কোন ধরনের ধারা? সমান্তর নাকি গুণোত্তর? আমরা যদি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করি তাহলে ফল হচ্ছে 2, আবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করি তাহলে ফল হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অর্থাৎ পাশাপাশি দুটো পদের বিয়োগফল সবসময় 2 হচ্ছে, তাহলে এটা একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথম পদ a সমান হচ্ছে 1 এবং সাধারণ অন্তর d সমান হচ্ছে 2। তাহলে 12তম পদ কত হবে? আমরা জানি n তম পদের সূত্র সমান্তর ধারার, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 12তম পদ কত? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, তার মানে 1 প্লাস 11 ইন্টু 2। এটা আসে 23, কারণ 11 দুগুণে 22, 22 আর 1 যোগ করলে 23 হয়। তাহলে সঠিক উত্তরটি হবে গ। এবার আমরা পরের প্রশ্নে যাই, যে কোন অনুক্রমের n-তম পদ হচ্ছে 1 বাই n ইন্টু n প্লাস 1, তার তৃতীয় পদ কোনটি? এখানে সাধারণ পদ হচ্ছে 1 বাই n ইন্টু n প্লাস 1। এটা তৃতীয় পদ যখন বলবে তখন n সমান হচ্ছে 3। n সমান 3 হলে তৃতীয় পদটি হবে 1 বাই 3 ইন্টু 3 প্লাস 1, অর্থাৎ 4 ইন্টু 3 নিচে মানে 12, অর্থাৎ 1 বাই 12। 1 বাই 12 হবে এটার উত্তর। এবার আমরা তারপরের প্রশ্নে যাই। কোন একটি অনুক্রমের n-তম পদ হচ্ছে 1 মাইনাস মাইনাস 1 এর পাওয়ার n বাই 2 হলে 20তম পদ কত? এখানে সাধারণ পদ হচ্ছে 1 বাই সাধারণ পদ হচ্ছে 1 মাইনাস মাইনাস 1 এর পাওয়ার n বাই 2। এখানে n-তম পদ হচ্ছে 20, অর্থাৎ 20তম পদ হলে n এর মান হবে 20। n এর মান যদি 20 বসাই তাহলে আমরা পাবো 1 মাইনাস মাইনাস 1 এর পাওয়ার 20 বাই 2। মাইনাস 1 এর পাওয়ার 20 হলে এটা প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1 এর পাওয়ার যেটা 20 এটা হয়ে যাবে প্লাস 1। কারণ মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে সেটা প্লাস 1 হয়ে যায়, আবার মাইনাস 1 এর পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে সেটা মাইনাস 1 থাকে। যেহেতু মাইনাস 1 এর পাওয়ার জোড় সংখ্যা, এজন্য সেটা প্লাস 1 হয়ে যাবে। তাহলে উপরে হবে 1 মাইনাস 1, কারণ মাইনাস 1টা প্লাস 1 হয়ে গেল ঠিকই, কিন্তু আগে তো একটা মাইনাস ছিল, সেজন্য 1 মাইনাস 1 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 2। 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 0 বাই 2, 0 বাই 2 সমান সমান হচ্ছে 0। তাহলে এর উত্তরটা হচ্ছে ক। পরের যে প্রশ্ন সেটাতে বলা আছে কোন একটি অনুক্রমে n-তম পদ un, এটা সমান হচ্ছে 1 বাই n এবং un লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 4, এই দুটি কথা বলা আছে। এই দুইটা কথা হতে আমরা লিখতে পারি যে 1 বাই n লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 4, কারণ un লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 4, এখানে আমরা un এর মানটা বসিয়ে দিয়েছি। un এর মান হচ্ছে 1 বাই n, তাহলে আমাদের কাছে আমরা পেয়েছি 1 বাই n লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 4। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে n এর মান কত হবে?
n এর মান বের করতে হলে n কে আমাদের উপরে নিয়ে যেতে হবে, অর্থাৎ n কে উপরে নিয়ে যেতে হলে আমাদের উল্টে দিতে হবে, অর্থাৎ 1/n কে লিখতে হবে n/1। তাহলে আমাদের ডান পক্ষ উল্টে যাবে, অর্থাৎ 10⁻⁻⁴ এটাও উল্টে যাবে। কিভাবে উল্টাবে? আমি যদি 1/n কে n/1 লিখি, তাহলে আমার ডান পক্ষে লিখতে হবে 1/10⁻⁴। কারণ এখানে 10⁻⁴ এর নিচে একটা 1 ছিল, এটা আমাদের ধরে নিতে হবে, কারণ যে কোনো সংখ্যার নিচেই একটা 1 থাকে। তো 1 এর নিচে যেমন n ছিল, 10⁻⁴ এর নিচে 1 ছিল। আমরা যদি n কে উল্টে দেই, n উপরে চলে যায় 1 নিচে চলে যায়, ঠিক একইভাবে ডান পক্ষে উল্টে যাবে, অর্থাৎ 1 উপরে চলে যাবে, 10⁻⁴ নিচে চলে যাবে। এক্ষেত্রে এই মাঝখানের লেস দেন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন চিহ্নটা হয়ে যাবে গ্রেটার দেন। অর্থাৎ আমরা পাচ্ছি n গ্রেটার দেন 10⁻⁴, কারণ 10⁻⁻⁴ যেটা আছে 1/10⁻⁻⁴, এটাকে সূচকের সূত্র অনুযায়ী লেখা যায় 10⁻⁴, কারণ 1 এর পাওয়ার -1 এটা হচ্ছে a, 1 এর পাওয়ার -2 এটা সমান হচ্ছে a স্কোয়ার। সেই অনুযায়ী আমরা যদি সূত্রে ফেলি, তাহলে 1/10⁻⁻⁴ এটা হচ্ছে 10⁻⁴, অর্থাৎ n এর মান হচ্ছে গ্রেটার দেন 10⁻⁴। তাহলে উত্তরটি হচ্ছে এই 3 নাম্বারটা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। আমরা এর পরের প্রশ্নটায় চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কোন একটি অনুক্রমের n তম পদ un সমান হচ্ছে 1 -1 এর পাওয়ার n। এটা হচ্ছে সাধারণ পদ। তো এখন বলেছে যে 10 তম পদ শূন্য। 10 তম পদের মান শূন্য হয় নাকি সেটা আমাদের দেখতে হবে। 10 তম পদ মানে হচ্ছে n এর মান 10, তাহলে 1 -1 এর পাওয়ার 10, -1 এর পাওয়ার 10 হলে সেটা +1 হয়ে যাবে, অর্থাৎ 1 -1 হবে আমাদের উত্তর। কারণ এই মাঝখানের মাইনাস সেটা তার মতোই থেকে যাবে, এই -1টা +1 হয়ে যাবে, অর্থাৎ 1 - 1 = 0, অর্থাৎ এই কথাটি সত্য। 15 তম পদের মান 2, তাহলে 1 -1 এর পাওয়ার 15, -1 এর পাওয়ার 15 হলে সেটা -1ই হয়, অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরের -1 সেটা -1ই থেকে যায়। তাহলে 1 -1 এটা সমান হয় 1 + 1 = 2, অর্থাৎ 15 তম পদ 2, এই কথাটাও সত্য। এরপরের কথাটি হচ্ছে প্রথম 12 পদের সমষ্টি 12, এই কথাটি সত্য কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি লক্ষ্য করি তখন তাহলে আমরা পাবো যে n এর মান যখন জোড় তখন পদের মানটা হচ্ছে 0, আবার যখন আমরা দেখব n এর মান বেজোড় তখন পদের মান হচ্ছে 2, অর্থাৎ n এর মান যখন 1 তখন প্রথম পদটা হবে 0, তখন প্রথম পদটা হবে 2। n এর মান যখন বেজোড় তখন আমরা মানটি পাচ্ছি 2, আবার n এর মান যখন জোড় তখন আমরা মানটি পাবো 0, অর্থাৎ প্রথম পদ 2, তারপরের পদ 0, তৃতীয় পদ 2, তারপরের পদ 0, পঞ্চম পদ 2, তারপরের পদ 0, এভাবে চলতে থাকবে। অর্থাৎ সপ্তম পদ 2, অষ্টম পদ 0, নবম পদ 2, দশম পদ 0, 11তম পদ 2, 12তম পদ 0। এই সবগুলো যোগ করলে আমরা পাবো 12, কারণ 2 + 2 4, 6, 8, 10, 12, অর্থাৎ প্রথম 12 পদের সমষ্টি 12, এই কথাটি সত্য। অর্থাৎ এখানে 3টি কথাই সত্য। এবার আমরা তার পরবর্তী প্রশ্নে যাই, যে পার্শ্বের ধারাটি লক্ষ্য করো এবং 6 থেকে 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ধারাটি হচ্ছে 4 + 4/3 + 4/9 + ... এভাবে চলছে।
প্রথমে আমাদের ধরতে হবে ধারাটি কোন ধরনের, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তুমি দেখেই বোঝা যাচ্ছে যে এটা সমান্তর ধারা হতে পারে না, কারণ বিয়োগ ফলগুলো পরস্পর পরপর দুটি পদের বিয়োগফল এটা সমান হচ্ছে না। পরপর দুটি পদের ভাগফল সমান হবে, যেমন দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, এটা যদি আমরা করি তাহলে 4/3 ইন্টু 1/4, তাহলে এটা আসছে 1/3, কারণ 4 4 কাটা। আবার তৃতীয় পদ ডিভাইডেড দ্বিতীয় পদ যদি করি তাহলে 4/9 ইন্টু 3/4, 4 4 কাটা, 3 দ্বারা 9 কে ভাগ করলে নিচে থাকছে 3, তাহলে 1/3। উভয় ক্ষেত্রে আমরা পরপর দুটি পদের ভাগফল সমান পেলাম, তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 4 এবং সাধারণ অনুপাত r সমান হচ্ছে 1/3। আমাদের বলেছে 10তম পদ কত। আমরা n তম পদের সূত্র জানি। n তম পদ সমান হচ্ছে a ইন্টু r এর পাওয়ার n-1। তাহলে 10তম পদ কত হবে, n এর বদলে 10 বসবে, অর্থাৎ a r এর পাওয়ার 10-1, তার মানে a r এর পাওয়ার 9। এখন আমরা a এবং r এর মান বসিয়ে দেই। a এর মান হচ্ছে 4 ইন্টু r এর মান হচ্ছে 1/3, তার হোল পাওয়ার 9, তাহলে এটা আসবে 4/3 এর পাওয়ার 9। 4/3 এর পাওয়ার 9, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা হবে খ, 4/3 এর পাওয়ার 9। এরপরের প্রশ্নটি হচ্ছে ধারাটির প্রথম 5 পদের সমষ্টি কত। এখানে a সমান হচ্ছে 4 এবং r সমান হচ্ছে 1/3। এই 1/3 এর মান 1 এর থেকে ছোট। তাহলে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি। যখন r লেস দ্যান 1, তখন প্রথম n পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান a ইন্টু 1 মাইনাস r এর পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এর মান হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস 1/3 এর পাওয়ার 5 ডিভাইডেড 1 মাইনাস 1/3। একটু বড় ক্যালকুলেশন, আমাদের একটু শর্টকাটে করতে হবে কারণ জায়গা কম। তো নিচে 1 মাইনাস 1/3, তাহলে নিচে বিয়োগ করলে এখানে থাকবে 2/3, আর উপরে থাকবে 4 ইন্টু 1 মাইনাস 1/243, কারণ 3 এর পাওয়ার 5 হচ্ছে 243। তাহলে উপরে থাকছে 4 ইন্টু 242/243। 1 থেকে 1/243 বিয়োগ করলে এটা 242/243 থাকে, আর নিচে হচ্ছে 2/3। এখন আমরা গুণ করে দিলে পাবো 4 ইন্টু 242/243 ইন্টু নিচের অংশ উল্টে যাবে, অর্থাৎ 3 চলে যাবে উপরে, 2 চলে যাবে নিচে। এখন এই উপরের 3 দ্বারা এই নিচের 243 কে কাটলে হবে 81, আর 2 দ্বারা এই 4 কে কাটলে হবে 2। তাহলে নিচে থাকছে 81 আর উপরে থাকছে 484, কারণ 2 এর সাথে 242 গুণ করলে 484 থাকে। এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 484/81। এটা ইচ্ছা করলে ক্যালকুলেটরেও বের করা যেত, ক্যালকুলেটরে বের করলে খুব সহজেই হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তো আমরা সবাই ক্যালকুলেটরে বের করার চেষ্টা করব। যখন পরীক্ষার জন্য করব তখন এটা ক্যালকুলেটরে করব, খুব দ্রুত উত্তরটা বের হয়ে যাবে।
এরপরের প্রশ্নটি হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি কত? আমরা যদি লক্ষ্য করি তাহলে a সমান হচ্ছে 4 এবং r সমান হচ্ছে 1/3 এবং r এর মান 1 এর থেকে ছোট। r এর মান 1 এর থেকে ছোট হলে অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টির শর্ত হচ্ছে যে -1 r এর থেকে ছোট এবং r 1 এর থেকে ছোট হলে অসীমতক সমষ্টি থাকে। অর্থাৎ r এর মান যখন -1 এর থেকে বড় এবং r এর মান যখন 1 এর থেকে ছোট তখন অসীমতক সমষ্টি থাকছে। এখানে আমাদের কাছে r এর মান 1 এর থেকে ছোট বলে অসীমতক সমষ্টি আছে। আর অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে s ইনফিনিটি সমান হচ্ছে a বাই 1 মাইনাস r। এখানে a এর মান হচ্ছে 4 আর 1 মাইনাস r হচ্ছে 1 মাইনাস 1/3। তাহলে এটা আসছে 4 বাই 1 মাইনাস 1/3, এটা হচ্ছে 2/3। তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু 3/2। তাহলে 2 দ্বারা 4 কে কাটলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। তাহলে অসীমতক সমষ্টি হচ্ছে 6। আমাদের উত্তরগুলো হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 9 নং প্রশ্নের ক এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। এখানে একটা অনুক্রম দেওয়া আছে 2, 4, 6, 8, 10 এবং 12। প্রথমে আমরা অনুক্রমটিকে লিখে নিই। এখন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে যে অনুক্রমটি কোন ধরনের, এটা কি সমান্তর নাকি গুণোত্তর। প্রথমে আমরা দেখি এটা সমান্তর কিনা। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা হচ্ছে 2। আবার তৃতীয় পদ মাইনাস প্রথম পদ, এটাও হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি পরপর দুটো পদের বিয়োগফল সমান, এজন্য এটা একটা সমান্তর অনুক্রম। তাহলে আমাদের লিখতে হবে অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। এই অনুক্রমের প্রথম পদ a সমান হচ্ছে 2, কারণ প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অন্তর d সমান হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। এভাবে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর লিখে নিলাম। আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্র জানি, কারণ সমান্তর ধারার n-তম পদ এটা সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো পদ বের করতে পারবো। এখন আমাদের কাছে আছে যে 10তম পদ বের করতে বলেছে, সুতরাং 10তম পদ এটা সমান হচ্ছে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। এখানে n এর পরিবর্তে 10 বসবে। এখন আমরা a এর মান এবং d এর মান যদি বসিয়ে দেই, প্রথম পদ a হচ্ছে 2, 10 মাইনাস 1 এটা হচ্ছে 9 ইন্টু d মানে হচ্ছে 2। তাহলে 10তম পদ বা 10তম পদ এর মান আসবে 20। আবার 15তম পদ বা 15তম পদ এটা সমান হচ্ছে
a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক একইভাবে a এর মান 2 প্লাস 15 মাইনাস 1 এটা হচ্ছে 14 ইন্টু ডি এর মান হচ্ছে 2। এভাবে 14 ইন্টু 2 মানে 28 প্লাস 2 এটা হচ্ছে 30। তাহলে 15তম পদের মান আসলো 30। আবার আমাদের বলেছে r-তম পদ বের করতে। r-তম পদ এটা সমান হবে a প্লাস n এর পরিবর্তে হবে r মাইনাস 1 ইন্টু ডি, বা এখানে এর মান হচ্ছে 2, আর এর মান কত সেটা আমরা জানি না, অর্থাৎ r মাইনাস 1ই থাকবে, ডি হচ্ছে 2। এখন আমরা যদি এই বাইরের 2 দ্বারা ব্র্যাকেটের ভেতরের অংশকে গুণ করে দেই, তাহলে 2 এবং r গুণ করলে হবে 2r, এবং 2 ইন্টু মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 2। তাহলে প্লাস 2 মাইনাস 2 এই দুটো কাটাকাটি হয়, থাকে শুধু 2r। এভাবে আমরা 15তম পদ, 10তম পদ এবং r-তম পদ বের করলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। 9 নং প্রশ্নের খ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং r-তম পদ নির্ণয় করো। এখানে একটা অনুক্রম দেওয়া আছে। তার প্রথম পদ হচ্ছে 1/2, দ্বিতীয় পদ হচ্ছে 1, তৃতীয় পদ হচ্ছে 3/2, এভাবে চলছে। তো প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে এই অনুক্রমটি কি সমান্তর নাকি গুণোত্তর। প্রথমে আমরা দেখি এটা সমান্তর অনুক্রম কিনা, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করি, 1 মাইনাস 1/2, 1 থেকে 1/2 বিয়োগ করলে 1/2 থাকে। আবার তৃতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, অর্থাৎ 3/2 থেকে প্রথম পদ 1, এটা বিয়োগ করলে এখানেও থাকবে 3 মাইনাস 2/2 ইকুয়াল টু 1/2। আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটি পদের বিয়োগফল সমান। এজন্য আমরা বলতে পারি যে অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। তাই আমাদের লিখতে হবে অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। এখানে এই সমান্তর অনুক্রমের প্রথম পদ a সমান হচ্ছে 1/2, সাধারণ অন্তর d সমান হচ্ছে 1 মাইনাস 1/2, এটা লসাগু করলে 2 আর 1 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 মাইনাস 1 হবে উপরে, নিচে হবে 2, থাকছে 1/2। আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুটো লিখে নেওয়ার পর n-তম পদের সূত্র লিখব। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n এর মান যে কোনো কিছু বসিয়ে আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন আমাদের বলেছে 10তম পদ নির্ণয় করতে, তাহলে 10তম পদ এটা সমান হবে a প্লাস n এর পরিবর্তে হবে 10, অর্থাৎ 10 মাইনাস 1 ইন্টু ডি। এখানে a এর মান আমরা বসিয়ে দেই। a এর মান হচ্ছে হাফ, প্লাস 10 মাইনাস 1 এটা হচ্ছে 9, ইন্টু ডি এর মানও হচ্ছে হাফ, অর্থাৎ আমরা পাচ্ছি 1/2 প্লাস 9/2। কারণ 9 উপরে 1 এর সাথে গুণ হয়ে গেলে 9/2 হয়ে যায়। এখানে লসাগু হচ্ছে 2, 2 লসাগু হলে উপরে হবে 1 প্লাস 9। 1 প্লাস 9 মানে হচ্ছে 10, 10/2, 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। এভাবে আমরা 10তম পদের মান নির্ণয় করলাম। এবার আমরা
15তম পদের মান নির্ণয় করব, অর্থাৎ 15তম পদ, এটা সমান হচ্ছে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এখানে a এর মান হাফ প্লাস 15 মাইনাস 1 এটা হচ্ছে 14 ইন্টু ডি এর মান হচ্ছে 1/2, অর্থাৎ এটা হচ্ছে 1/2 প্লাস 14/2। 2 লসাগু হলে উপরে হবে 1 প্লাস 14, 1 প্লাস 14 মানে 15, উপরে 15 নিচে 2। এটা হচ্ছে 15তম পদের মান 15/2। তাহলে r তম পদ আমাদের বের করতে বলেছে। r তম পদ এটা সমান হবে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। এখানে a এর মান হচ্ছে হাফ প্লাস r এর মান তো আমরা জানি না কত, তাহলে r মাইনাস 1, এটা r মাইনাস 1ই থাকবে, d এর মান হচ্ছে হাফ। এখন হাফ প্লাস এই ব্র্যাকেটের r মাইনাস 1 এটাকে হাফ দ্বারা গুণ করলে, r এবং হাফ গুণ করলে উপরে হবে r, নিচে হবে 2, আর মাইনাস 1 এর সাথে হাফ গুণ করলে হবে মাইনাস হাফ বা মাইনাস 1/2। এই প্লাস 1/2 এবং মাইনাস 1/2 এই দুটো কাটাকাটি যায়, তাহলে থাকে r/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। 9 নং প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং r তম পদ নির্ণয় করো। এখানে একটি অনুক্রম দেওয়া আছে যার n তম পদ সমান হচ্ছে 1/n ইন্টু n প্লাস 1, যেখানে ছোট হাতের n বিলংস টু বড় হাতের n, অর্থাৎ ছোট হাতের n যে সংখ্যাগুলো হবে সেগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে অবস্থিত। তাহলে আমরা লিখে নিয়েছি যে অনুক্রমটির n তম পদ সমান হচ্ছে 1/n ইন্টু n প্লাস 1। তো আমাদের বলেছে 10তম পদ নির্ণয় করতে। সুতরাং 10তম পদ এটা সমান হবে n এর পরিবর্তে 10 বসবে, অর্থাৎ 1/10 ইন্টু 10 প্লাস 1। তাহলে এটা হচ্ছে 1/10 ইন্টু 11, 10 আর 11 গুণ করলে হবে 110, অর্থাৎ 1/110। এটা হচ্ছে 10তম পদ। আবার 15তম পদ, এটা সমান হবে n এর পরিবর্তে 15 বসবে, অর্থাৎ 1/15 ইন্টু 15 প্লাস 1। তাহলে এটা হচ্ছে 1/15 ইন্টু 15 প্লাস 1, এটা হচ্ছে 16। 15 আর 16 এই দুটো গুণ করলে হয় 240, অর্থাৎ নিচে হচ্ছে 240, উপরে হচ্ছে 1। আবার r-তম পদ এটা সমান হবে n এর পরিবর্তে হবে r, অর্থাৎ 1/r ইন্টু r প্লাস 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে। আর এই বিষয়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 9 নং প্রশ্নের ঘ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং r-তম পদ নির্ণয় করো। এখানে একটি অনুক্রম দেওয়া আছে যার প্রথম পদ হচ্ছে 0, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 0, চতুর্থ পদ 1, পঞ্চম পদ 0 এবং ষষ্ঠ পদ 1, এভাবে চলছে। অর্থাৎ এই 0 1 0 1 0 1 এভাবে করেই অনুক্রমটি অসীম পর্যন্ত চলে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ
বা বেজোড়তম পদ এটা হচ্ছে শূন্য। প্রথম পদ, তৃতীয় পদ এবং পঞ্চম পদ এই সবগুলোই বেজোড়তম পদ। এই বেজোড়তম পদগুলো হচ্ছে শূন্য। আবার দ্বিতীয় পদ, চতুর্থ পদ, ষষ্ঠ পদ মানে জোড়তম পদ, জোড়তম পদগুলো হচ্ছে 1। তাহলে এই তথ্যগুলো আমরা লিখে নেই যে অনুক্রমের আমরা যে লিখেছি অনুক্রমটি 01 01 01 ডট 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 এভাবে চলছে। এখানে জোড়তম পদ হচ্ছে 1 এবং বিজোড়তম পদ হচ্ছে 0। তো আমাদের বলেছে 10তম পদ নির্ণয় করতে। 10তম পদ এটা হচ্ছে জোড়। 10তম পদ এটা হচ্ছে জোড়তম পদ। জোড়তম পদ বলে এটা সমান হচ্ছে 1। আবার 15তম পদ এটা হচ্ছে বিজোড়তম পদ। 15তম পদ এটা বিজোড়তম পদ বলে এটা হচ্ছে 0। আবার আমাদের বলেছে rতম পদ। rতম পদ বের করতে বলেছে। এখানে rতম পদ, এই r কি জোড় না বিজোড় সেটা কিন্তু আমরা জানি না। তাই rতম পদ যখন আমরা বের করব, r জোড় হলে rতম পদ সমান হচ্ছে 1। কারণ জোড়তম পদ হচ্ছে 1, এজন্য r যদি জোড় হয় তাহলে rতম পদ হচ্ছে 1। আবার r বিজোড় হলে rতম পদ এটা সমান হবে 0। আমাদের অঙ্কের উত্তরটি হয়ে গেছে, এটাই আমাদের উত্তর। 9 নং প্রশ্নের উম এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং rতম পদ নির্ণয় করো। এখানে যে অনুক্রমটি দেওয়া আছে সেটা হচ্ছে 5, যার প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ 5/3, তৃতীয় পদ 5/9, চতুর্থ পদ 5/27। তো প্রথমে আমাদের ধরতে হবে যে এই অনুক্রমটি কি সমান্তর নাকি গুণোত্তর। সমান্তর অনুক্রমের কি হয়, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এবং তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ এটা সবসময় সমান হবে। আমরা যদি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করি অর্থাৎ 5/3 মাইনাস 5 করি, এর ফলটি আসে 10/3। আবার যদি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করি অর্থাৎ 5/9 থেকে 5/3 বিয়োগ করি, এটা আসে -10/9। আমাদের বিয়োগ ফল দুটি সমান হচ্ছে না, তার মানে এটা সমান্তর ধারা নয়। সমান্তর ধারা না হলে কোন ধারা হবে, গুণোত্তর ধারা। যেহেতু সমান্তর ধারা নয় তো সেহেতু এটা গুণোত্তর ধারা হবে। কারণ অসীম ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর এবং আরেকটা হচ্ছে গুণোত্তর। যেহেতু আমরা টেস্ট করলাম এটা সমান্তর কিনা, সমান্তর হলো না, তার মানে অবশ্যই এটা গুণোত্তর ধারা হবে। এজন্য আমরা লিখব যে অনুক্রমটি গুণোত্তর অনুক্রম। তো এখানে প্রথম পদ a সমান হচ্ছে 5। গুণোত্তর অনুক্রমের থাকে সাধারণ অনুপাত, সমান্তর অনুক্রমের থাকে সাধারণ অন্তর, আর গুণোত্তর অনুক্রমের থাকে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত সেটাকে আমরা r দ্বারা প্রকাশ করি, আর r সমান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে এর ফলটি আসবে 1/3। অর্থাৎ সাধারণ অনুপাত
আর এর মান হচ্ছে 1/3। এখন আমরা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি সেটা আমাদের জানতে হবে। যে গুণোত্তর ধারার n-তম পদ এর সূত্র হচ্ছে a r এর পাওয়ার n-1। এর অর্থ হচ্ছে a ইন্টু r এর পাওয়ার n-1। এখন আমাদের যদি বলে যে 10তম পদ নির্ণয় করো, এটাই আমাদের প্রশ্নে বলা আছে যে 10তম পদ নির্ণয় করতে হবে। তাহলে 10তম পদ এটা সমান হবে a ইন্টু r এর পাওয়ার 10-1, অর্থাৎ a ইন্টু r এর পাওয়ার 9। এখন আমরা a এবং r এর মান বসিয়ে দিই। a এর মান হচ্ছে 5 আর r এর মান হচ্ছে 1/3, তার হোল পাওয়ার হবে 9। তো 3 এর পাওয়ার 9, এটাকে আমরা নিচে লিখব 3 এর পাওয়ার 9। আবার 1 এর পাওয়ার 9, উপরের 1 এর পাওয়ার 9, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হয়। অর্থাৎ আমাদের 10তম পদ আমরা পেলাম 5 ইন্টু 1/3 এর পাওয়ার 9। তো 5 1 এর সাথে উপরে গুণ হয়ে যাবে, তাহলে উপরে হবে 5 আর নিচে হবে 3 এর পাওয়ার 9। এটা হচ্ছে আমাদের 10তম পদ। এবার আমাদের 15তম পদ বা 15তম পদ নির্ণয় করতে হবে। 15তম পদ এটা সমান হবে a r এর পাওয়ার 15-1, মানে a r এর পাওয়ার 14। এখন a এর মান আমরা বসিয়ে দেই 5 ইন্টু r এর মানও বসিয়ে দিই, r এর মান 1/3, তার হোল পাওয়ার হচ্ছে 14। এখানে 1 এর পাওয়ার 14 মানে হচ্ছে 1, 1 আর 5 গুণ করলে উপরে হবে 5 আর নিচে হবে 3 এর পাওয়ার 14, অর্থাৎ 15তম পদ এটা হচ্ছে 5/3 এর পাওয়ার 14। এখন আমাদের আবার বলেছে r-তম পদ নির্ণয় করতে। তাহলে r-তম পদ সমান হবে a r এর পাওয়ার r-1। এখানে যে r-তম পদ বলেছিল, এই rটা চলে গেছে উপরে, আর নিচে যে rটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ অনুপাতের r। তো এখন আমরা a এর মান 5 এবং সাধারণ অনুপাতের মান 1/3 বসিয়ে দিই। আমরা কিন্তু এই উপরের যে r রয়েছে তার মান 1/3 বসাতে পারবো না, কারণ উপরের rটা হচ্ছে r-তম পদের r। তাই উপরের rটা যেমন ছিল তেমনই থাকবে, কারণ r এর মান কত, উপরের r এর মান কত সেটা আমরা জানি না। তাই r-তম পদ যেটা বের করতে বলেছে এবং সেটাকে আমরা লিখেছি a r এর পাওয়ার r-1। আসলে এই উপরের rটা হচ্ছে n এর পরিবর্তে লিখেছি, কারণ আমাদের আসল সূত্র হচ্ছে a r এর পাওয়ার হচ্ছে n-1। তাই উপরের rটা হচ্ছে n এর পরিবর্তে বসানো r, যেটার মান আমরা জানি না, আর নিচের r হচ্ছে সাধারণ অনুপাতের r, যেটার মান হচ্ছে 1/3। এখন 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা সব সময় 1ই হবে, অর্থাৎ 1 এর পাওয়ার r-1 হলে সেটা উপরে হবে 1 আর নিচের 3 এর পাওয়ার r-1, এটা নিচে হবে 3 এর পাওয়ার r-1। অর্থাৎ 1 এর পাওয়ার 100 200 300 10 20 5 6 যাই হোক না কেন সেটা 1 হয় বলে 1 এর পাওয়ার r-1 কে আমরা সরাসরি 1 লিখলাম। এখন 5 আর 1 এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে হবে 5 আর নিচে হবে 3 এর পাওয়ার r-1। এটাই হচ্ছে আমাদের r-তম পদ। অঙ্কটি হয়ে গেছে। 9 নং প্রশ্নের চ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং r-তম পদ নির্ণয় করো। অনুক্রমটির n-তম পদ সমান হচ্ছে 1 -1 এর পাওয়ার 3n/2, অর্থাৎ n-তম পদ বা সাধারণ পদ 1 -1 এর পাওয়ার 3n/2 এটা দেওয়া আছে। আমরা লিখে নিয়েছি অনুক্রমটির n-তম পদ un সমান হচ্ছে 1 -1 এর পাওয়ার 3n/2।
এখন আমাদের বলেছে 10 তম পদ নির্ণয় করতে, সুতরাং 10 তম পদ এটা সমান হবে এই সাধারণ পদে n এর পরিবর্তে 10 বসাতে হবে, অর্থাৎ 1 মাইনাস 1 এর পাওয়ার 3 ইন্টু 10 বাই 2, অর্থাৎ n এর পরিবর্তে আমরা 10 বসালাম। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 1 এর পাওয়ার 3 ইন্টু 10 মানে হচ্ছে 30, মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 30 বাই 2। আমরা জানি যে মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় হয় তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 1 এর পাওয়ার 30, এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর পাওয়ার 30 মানে হচ্ছে 1, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হয়, অর্থাৎ মাইনাস 1 এর পাওয়ার 30 এটা সমান হবে 1, অর্থাৎ উপরে থাকছে 1 মাইনাস 1 বাই 2, 1 মাইনাস 1 হচ্ছে 0, 0 বাই 2, 0 বাই 2 সমান হচ্ছে 0, অর্থাৎ 10 তম পদের মান হচ্ছে 0। আবার 15 তম পদ, 15 তম পদ এটা সমান হবে 1 মাইনাস 1 এর পাওয়ার 3 ইন্টু 15 বাই 2, অর্থাৎ উপরে থাকছে 1 মাইনাস 1 এর পাওয়ার 3 ইন্টু 15 মানে 45, অর্থাৎ মাইনাস 1 এর পাওয়ার 45, নিচে হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1 এর পাওয়ার 45 মানে বেজোড়, আর মাইনাসের পাওয়ার যখন বেজোড় হয় তখন মাইনাসটা থেকে যায়, অর্থাৎ মাইনাস 1 এর পাওয়ার যদি 3 হয় সেটা হয় মাইনাস 1, ঠিক একইভাবে মাইনাস 1 এর পাওয়ার যদি 45 হয় সেটা সমানও মাইনাস 1 হবে। তাহলে উপরে থাকছে 1 মাইনাস 1, কারণ মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা মাইনাস 1ই থেকে যাচ্ছে, এজন্য 1 মাইনাস 1 হচ্ছে, আর নিচে হচ্ছে 2। এখন উপরে ভেতরের মাইনাস আর বাইরের মাইনাস এই দুটো গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ উপরে হবে 1 প্লাস 1, নিচে হচ্ছে 2, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, নিচেও 2, 2 কাটাকাটি করলে থাকবে 1, অর্থাৎ 15 তম পদের মান হচ্ছে 1। এখন আমাদের r তম পদ বের করতে বলেছে, তাহলে r তম পদ এটা সমান হবে n এর পরিবর্তে r হবে, অর্থাৎ 1 মাইনাস 1 এর পাওয়ার 3r বাই 2, এটাই হচ্ছে আমাদের r তম পদের মান। আমাদের অঙ্কের উত্তরটি হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়, প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 10 নং প্রশ্নের ক এর সমাধান। আমরা এখন যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে একটি অনুক্রমের n তম পদ un সমান 1 বাই n, আবার un লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 5 হলে n এর মান কিরূপ হবে। অর্থাৎ এখানে un এর দুটো মান দেওয়া আছে, un সমান 1 বাই n এবং un লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 5, এই দুই সম্পর্ক হতে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। অঙ্কটির উত্তর শুরু করার জন্য আমাদের প্রথমেই লিখে নিচ্ছি যে দেওয়া আছে অনুক্রমটির n তম পদ un সমান হচ্ছে 1 বাই n, আবার দেওয়া আছে un লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 5। এখানে un লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 5 এই অংশে un এর মান আমরা বসিয়ে দিই, বা লিখতে পারি আমরা 1 বাই n লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 5, কারণ un এর মান 1 বাই n সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন ডান পক্ষে যে 10 টু দি পাওয়ার মাইনাস 5 রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1 বাই 10 টু দি পাওয়ার 5, বা 1 বাই n লেস দেন
1/10⁵। এটা লিখলাম আমরা সূচকের সূত্র অনুযায়ী, কারণ এর পাওয়ার -n যদি থাকে সেটাকে লেখা যায় 1/n। এটা সূচকের সূত্র, সেই সূত্র অনুযায়ী 10⁻⁵ কে আমরা 1/10⁵ লিখলাম। আমাদের বের করতে হবে n এর মান। তো বাম পক্ষে আছে 1/n এবং ডান পক্ষে আছে 1/10⁵। আমরা যদি উল্টে দেই, অর্থাৎ n কে উপরে নিয়ে যাই এবং 1 কে নিচে নিয়ে যাই, তাহলে বাম পক্ষে হবে n। ঠিক একইভাবে ডান পক্ষেও যদি 1 কে নিচে নিয়ে যাই, 10⁵ কে উপরে নিয়ে যাই, তাহলে ডান পক্ষে হবে 10⁵। উভয় পক্ষে উল্টে যাবে। যখন আমরা উভয় পক্ষকে উল্টে দেব, তখন এই মাঝখানের লেস দেন চিহ্নটাও উল্টে যাবে, অর্থাৎ লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে, অর্থাৎ n গ্রেটার দেন 10⁵। এটাই হচ্ছে n এর মান। আমাদের অঙ্কটি হয়ে গেছে। 10 নং প্রশ্নের খ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, একটি অনুক্রমের n তম পদ un সমান 1/n এবং un গ্রেটার দেন 10⁵ হলে n এর মান কিরূপ হবে। এখানে দুটি সম্পর্ক রয়েছে, un সমান 1/n এবং un গ্রেটার দেন 10⁻⁵। এই দুই সম্পর্ক হতে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই দেওয়া আছে লিখে নিচ্ছি। দেওয়া আছে অনুক্রমটির n তম পদ un সমান হচ্ছে 1/n, আবার un গ্রেটার দেন 10⁻⁵। তো এখানে un গ্রেটার দেন 10⁻⁵, এই অংশে আমরা un এর মান বসিয়ে দিই। un এর মান হচ্ছে 1/n, এটা গ্রেটার দেন হচ্ছে 10⁻⁵, বা 1/n এটা গ্রেটার দেন হচ্ছে 1/10⁵, কারণ সূচকের সূত্র এর পাওয়ার -n এটা সমান হচ্ছে 1/এর পাওয়ার n। ঠিক একইভাবে এই সূত্র যদি আমরা 10⁻⁵ এর ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে 10⁻⁵ ইকুয়াল টু হচ্ছে 1/5। এখন আমরা উভয় পক্ষকে উল্টে দেব, অর্থাৎ n কে উপরে নিয়ে যাব, তাহলে ডান পক্ষে উল্টে যাবে, অর্থাৎ 10⁵ উপরে চলে যাবে, অর্থাৎ 1 নিচে চলে যাবে, n উপরে চলে যাবে, তাহলে বাম পক্ষে থাকবে n এবং 1 নিচে চলে যাবে, 10⁵ উপরে চলে যাবে, তাহলে ডান পক্ষে থাকবে 10⁵। এই যখন আমরা উল্টে দিলাম, অর্থাৎ নিচেরটাকে উপরে নিলাম, উপরেরটাকে নিচে নিলাম, তখন এই মাঝখানের চিহ্নটা উল্টে যাবে, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন যেটা ছিল এখানে, এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হয়ে যাবে, অর্থাৎ n লেস দেন 10⁵। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। 10 নং প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, একটি অনুক্রমের n তম পদ un ইকুয়াল টু 1/n, un এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায়। অর্থাৎ un এর সবচেয়ে ছোট মান কি হবে সে সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি un সমান হচ্ছে 1/n, n টা ভাগ হিসেবে আছে, অর্থাৎ 1/n মানে হচ্ছে n আছে নিচে, নিচে থাকার অর্থ হচ্ছে ভাগ হিসেবে আছে। n ভাগ হিসেবে থাকলে n এর মান যত বড় হতে থাকবে, ভাগফলটা তত ছোট হতে থাকবে, অর্থাৎ n এর মান যত বড় হতে থাকবে, un এর মান তত ছোট হতে থাকবে। n এর মান বড় হতে হতে একসময় এমন একটা পর্যায়ে আসবে যখন un এর মান শূন্য হয়ে যাবে, অর্থাৎ n এর মান বড় হতে হতে এমন একটা পর্যায়ে আসবে যখন ভাগফলটা প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে বা শূন্য হয়ে যাবে। এর অর্থ হচ্ছে n এর মান যথেষ্ট বড় হলে un এর মান হয়ে যাবে শূন্য, অর্থাৎ un এর প্রান্তীয় মান হচ্ছে শূন্য। তো খাতায় আমরা কিভাবে লিখব সেটা হচ্ছে এমন, যে দেওয়া আছে অনুক্রমটির n তম পদ un সমান হচ্ছে 1/n। এখন n এর মান যত বড় হবে, un এর মান তত ছোট হবে। এভাবে n এর মান যথেষ্ট বড় হতে থাকলে un এর মান একসময় শূন্য হবে। un এর প্রান্তীয় মান শূন্য। এটাই হচ্ছে আমাদের
উত্তর। অঙ্কটি হয়ে গেছে। ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে। আর এই বিষয়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 11 নং প্রশ্নের ক এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। অর্থাৎ বলাই আছে ধারাটি গুণোত্তর ধারা এবং অসীমতক সমষ্টি আছে কি নেই সেটা আমাদের জানার জন্য সাধারণ অনুপাত আর বের করতে হবে। কারণ গুণোত্তর ধারার সাধারণ অনুপাত থাকে। আমরা এখন অঙ্কটি শুরু করছি। এখানে গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 1 এবং সাধারণ অনুপাত r সমান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/2 ডিভাইডেড প্রথম পদ হচ্ছে 1। তাহলে 1/2 কে 1 দ্বারা ভাগ করলে এটা আসবে 1/2। 1/2 মানে হচ্ছে 0.5। এই 0.5 1 এর থেকে ছোট আবার -1 এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি এখানে -1 লেস দেন r লেস দেন 1, অর্থাৎ r এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। r এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট হলেই অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। এবং অসীমতক সমষ্টির মান হচ্ছে বা অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি সমান হচ্ছে a বাই 1 মাইনাস r। এটা হচ্ছে অসীমতক সমষ্টির সূত্র, যে অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এখানে a হচ্ছে 1 এবং 1 মাইনাস r এর মান হচ্ছে 0.5। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে থাকে 0.5, অর্থাৎ 1 বাই 0.5। 1 বাই 0.5 অর্থাৎ 1 কে 0.5 দ্বারা ভাগ করলে সেটা হয় 2, অর্থাৎ অসীমতক সমষ্টির মান হচ্ছে 2। আমাদের অঙ্কটি হয়ে গেছে। এটাই আমাদের উত্তর। 11 নং প্রশ্নের খ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখানে যে ধারাটি রয়েছে বলাই আছে এটা গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি আছে কি নেই এটা দেখার জন্য আমাদের আগে সাধারণ অনুপাত আর বের করতে হবে। আমরা অঙ্কটি শুরু করছি। এখানে গুণোত্তর ধারার প্রথম পদ a সমান হচ্ছে 1/5, সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। এখানে দ্বিতীয় পদ হচ্ছে -2/5 স্কয়ার। এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ 1/5 দ্বারা ভাগ করব। তো -2 কে 5 এর স্কয়ার মানে 5 ইন্টু 5 লেখা যায়। আর এই ডিভাইডেড চিহ্নকে এটাকে গুণ করে দিলে পরের অংশ উল্টে যাবে, অর্থাৎ 5 চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে। তাহলে একটা 5 কাটাকাটি যায় এবং ফলটা থাকে -2/5। -2/5
এটা ক্যালকুলেটরের সাহায্যে মান বের করলে এর মানটা আসবে -0.4। -0.4 এটা +1 এর থেকে ছোট, আবার -1 এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি যে এখানে -1 লেস দেন আর লেস দেন 1। এই কথাটির অর্থ হচ্ছে যে আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। এই আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট থাকলে অসীমতক সমষ্টি থাকে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে বা আছে। ধারাটির অসীমতক সমষ্টি আছে। এখন আমাদের অসীমতক সমষ্টিটা বের করতে হবে। অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান হচ্ছে a বাই 1 মাইনাস আর। এখানে a এর মান হচ্ছে 1/5 এবং 1 মাইনাস আর। 1 মাইনাস আর হচ্ছে আর এর মান হচ্ছে -0.4, অর্থাৎ উপরে হচ্ছে 1/5। এই 1/5 কে লেখা যায় 0.2 আর নিচে হচ্ছে 1 প্লাস 0.4, কারণ এই বাইরের মাইনাস আর ব্র্যাকেটের ভেতরের মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা উপরে পাচ্ছি 0.2 আর নিচে পাচ্ছি 1.4। আমরা দশমিক উঠিয়ে দেই, অর্থাৎ উপরে যদি 2 লিখি, এই 2 লেখার জন্য নিচে একটা 10 আনতে হবে, কারণ দশমিকের জন্য একটা 1 নিচে এবং দশমিকের পর একটা সংখ্যার জন্য নিচে একটা 0। ঠিক একইভাবে নিচে 1.4 যেটাকে আছে সেটাকে যদি আমরা 14 লিখি, তাহলে উপরে 10 গুণ করতে হবে, কারণ এই দশমিকের জন্য নিচের দশমিকের জন্য উপর একটা 1 দিতে হবে এবং নিচের দশমিকের পর একটা সংখ্যার জন্য উপর একটা 0 দিতে হবে। তাহলে এই 10 10 কাটা, 10 10 কাটা এবং 2 দ্বারা 14 কে ভাগ করলে নিচে হয় 7, অর্থাৎ 2 দ্বারা 2 কে ভাগ করলে উপরে হয় 1, নিচে হয় 7। এটাই হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। অঙ্কটি হয়ে গেছে। 11 নং প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখানে ধারাটি বলাই আছে গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না এটা দেখার জন্য আমাদের আগে সাধারণ অনুপাত আর বের করতে হবে। আমরা অঙ্কটি শুরু করছি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে যে ধারা, গুণোত্তর ধারা, তার প্রথম পদ a সমান হচ্ছে 8 এবং সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 2 এবং প্রথম পদ হচ্ছে 8, তাই দ্বিতীয় পদটুকে 8 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2/8। 2/8 এটা হচ্ছে 0.25। আমরা যদি ভাগ করি তাহলে আর এর মান আসে 0.25। 0.25 অবশ্যই একের থেকে ছোট এবং -1 এর থেকে বড়, তাই আমরা লিখতে পারি এখানে -1 লেস দেন আর লেস দেন 1, অর্থাৎ আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট থাকলেই অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে।
অসীমতক সমষ্টি আছে এটা আমরা বুঝতে পারলাম। এখন অসীমতক সমষ্টি আমাদের বের করতে হবে। অসীমতক সমষ্টি বের করতে যে সূত্র লাগে সেটা হচ্ছে অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান হচ্ছে এ বাই 1 - r। এটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করার সূত্র। এখানে আমরা এ এর মান এবং আর এর মান বসিয়ে দেব। এ এর মান হচ্ছে 8 এবং আর এর মান হচ্ছে 0.25। তাহলে 1 - 0.25 এটা হচ্ছে নিচে, উপরে হচ্ছে 8। উপরে 8 আর 1 থেকে 0.25 এটা বিয়োগ করলে আসে 0.75। এবার আমরা দশমিকটাকে উঠিয়ে দিই। অর্থাৎ নিচের থেকে দশমিক উঠিয়ে দিলে আমরা লিখব নিচে 75। আর এর জন্য উপরে আমাদের 100 গুণ করতে হবে, কারণ দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। আর আগে থেকেই গুণ হিসেবে আছে 8। এখন 75 কে 25 দ্বারা কাটলে নিচে হবে 3 এবং 100 কে 25 দ্বারা কাটলে উপরে হবে 4। তাহলে 8 আর 4 এই দুটো গুণ করলে 8 আর 4 গুণ করলে উপরে হয় 32 আর নিচে থাকে 3। এটাই হচ্ছে আমাদের অসীমতক সমষ্টির মান। অঙ্কটি হয়ে গেছে। এটাই আমাদের উত্তর। ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে। আর এই বিষয়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 11 নং প্রশ্নের ঘ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখানে বলাই আছে ধারাটি গুণোত্তর ধারা, আর অসীমতক সমষ্টি আছে কি নেই সেটা জানার জন্য আমাদের আগে সাধারণ অনুপাত আর এর মান বের করতে হবে। আমরা এখন অঙ্কটি শুরু করছি। গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান দেওয়া আছে 1 এবং সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 2, তাই 2/1, এটা হচ্ছে 2। এখন অসীমতক সমষ্টি থাকার শর্তটা হচ্ছে আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে +1 এর থেকে বড়, তাই অসীমতক সমষ্টি নেই। তাহলে আমাদের লিখতে হবে ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। অর্থাৎ এই একটা শর্তেই অসীমতক সমষ্টি থাকতে পারে এবং শর্তটা হচ্ছে আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট হতে হবে। তো এখানে আর গ্রেটার দেন 1, কারণ আর এর মান হচ্ছে 2 এবং 2 হচ্ছে 1 এর থেকে বড়, তাই আমরা লিখতে পারি এখানে আর গ্রেটার দেন 1। তাই ধারার অসীমতক সমষ্টি নেই। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। 11 নং প্রশ্নের উময়ের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখানে বলাই আছে ধারাটি গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি আছে কি নেই সেটা জানার জন্য আমাদের প্রথমেই সাধারণ অনুপাত আর বের করতে হবে। আমরা এখন অঙ্কটি শুরু করছি।
এখানে আমাদের কাছে যে ধারাটি দেওয়া আছে তার প্রথম পদে সমান হচ্ছে 1/2 এবং সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে -1/4। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে সাধারণ অনুপাত বের করতে গেলে, অর্থাৎ দ্বিতীয় পদ 1/4 ডিভাইডেড প্রথম পদ 1/2। তাহলে দ্বিতীয় পদ -1/4, এই ডিভাইডেড চিহ্নকে গুণ করে দিলে 2 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, অর্থাৎ 2 দ্বারা এই নিচের 4 কে কাটলে নিচে হবে 2। তো উপরে থাকছে -1, নিচে হচ্ছে 2। -1/2 এটা হচ্ছে -0.5। -0.5 এটা +1 এর থেকে ছোট এবং -1 এর থেকে বড়। তাই আমরা লিখতে পারি এখানে -1 লেস দেন আর লেস দেন 1। এর অর্থ হচ্ছে আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। এই শর্তে অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। এবং এই অসীমতক সমষ্টির মান হচ্ছে সূত্রের সাহায্যে বের করতে হয়। অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এটা হচ্ছে অসীমতক সমষ্টি বের করার সূত্র। এখানে আমরা a এর মান এবং r এর মান বসিয়ে দেব। a এর মান হচ্ছে 1/2 এবং r এর মান হচ্ছে -0.5। এখন উপরে 1/2, 1/2 মানে হচ্ছে 0.5, আর নিচে 1 মাইনাস -0.5, অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরের -1 এবং বাইরের -1 গুণ হয়ে যাবে, আর গুণ হলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ নিচে থাকছে 1 প্লাস 0.5। এর অর্থ উপরে হচ্ছে 0.5 আর নিচে হচ্ছে 1 প্লাস 0.5, এই দুটো যোগ করলে হয় 1.5। এখন দশমিক উঠানোর জন্য উপরের 0.5 কে আমরা যদি 5 লিখি দশমিক উঠিয়ে দিয়ে, তাহলে নিচে দশমিকের জন্য একটা 1 আনতে হবে এবং দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা 0 আনতে হবে। ঠিক একইভাবে নিচের 1.5 এটাকে যদি আমরা 15 লিখি, তাহলে দশমিকের জন্য উপরে একটা 1 আনতে হবে এবং দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা 0 আনতে হবে, অর্থাৎ উপরে 10 গুণ হবে, নিচে 10 গুণ হবে, তাহলেই উভয় পক্ষ থেকে দশমিক চলে যাবে। তাহলে এই 10 10 কাটা, আর 5 দ্বারা 5 কে কাটলে উপরে হয় 1, আর 5 দ্বারা 15 কে কাটলে নিচে হয় 3। তাহলে আমাদের অ্যান্সারটি থাকছে উপরে 1 নিচে 3, অর্থাৎ 1/3। 1/3 হচ্ছে অসীমতক সমষ্টি। এটাই আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ।